গতকালকে আমরা যেগুলো দেখছিলাম ওগুলো একটু আমরা রিভিশন দিয়ে যাই কী কী দেখছিলাম। প্রথমে দেখছিলাম টেক্সট এডিটর সিম্পল, এটা একটা হচ্ছে কি সফটওয়্যার যেখানে আমরা কি টেক্সট এডিট করতে পারি, টেক্সট লিখতে পারি। এরপরে দেখছিলাম কি ব্রাউজার আমরা অনেক ইউজ করছি, কালকে ইউজ করছি, এর আগে ইউজ করছি। অনেকগুলো ব্রাউজার আছে, এগুলোর মধ্যে কি ক্রোম আছে, ফায়ারফক্স আছে, সাফারি আছে, মোজিলা আছে, অপেরা আছে, ইউসি ব্রাউজার আছে। এরপরে ব্রাউজারে কি বিভিন্ন পার্ট অর্থাৎ বিভিন্ন নাম আছে, এগুলো আমরা দেখছিলাম। এরপরে আছে কি ইউআরএল আমরা দেখছিলাম। ইউআরএল এর মধ্যে কয়টা অংশ থাকে? 4টা। প্রথম থাকে কি এইচটিটিপিএস। ওকে, এইচটিটিপিএস এর ফুল ফর্ম কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখানে আরেকটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে যে এই এসতে হবে সিকিউ। এইচটিটিপিএস এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এসতে হচ্ছে সিকিউ। এখানে এটা ওই টাইপিংয়ে আর কি মিস্টেক হয়ে ওটা লিখতে আর কি ভুলে গেছি। এরপরে ওয়ার্ড ফুল ফর্ম কি? আমাদের ওয়ার্ড উইড ওয়েব। এরপরে থাকে আমাদের কি থাকে? ডোমেন থাকে। এটাকে বলে কি ডোমেন নেম, ওয়েবসাইট নেম অথবা কি ডোমেন নেম। এরপরে যে অংশটুকু থাকে এটাকে বলে কি এক্সটেনশন। ওয়েবসাইট কি এটা আমরা জানছিলাম কালকে, আজকে যদি দেখে নিই একবার। ওয়েবসাইট ইজ এ connection of interconnected web page and other digital content that is hosted on a server access through the internet. আমরা একটা ওয়েবসাইট আছে কি কয়েকটা ওয়েব পেজের, একটা ওয়েবসাইটে সাধারণত কি থাকে? কয়েকটা ওয়েব পেজ থাকে এবং কি কিছু ডিজিটাল কন্টেন্ট থাকে। ডিজিটাল কন্টেন্ট কোনগুলোকে বলছিলাম? ইমেজ, টেক্সট, অডিও, ভিডিও, এগুলোকে বলছিলাম কি ডিজিটাল কন্টেন্ট। সার্ভার আমরা দেখছিলাম, সার্ভার হচ্ছে কি একটা কম্পিউটার যেখানে কি আমরা ওয়েবসাইটের যে এই ডাটাগুলো আছে এগুলোকে আমরা কি সংরক্ষণ করে রাখি। আচ্ছা, টাইপ অফ ওয়েবসাইট কয় ধরনের হয়? 2 ধরনের। একটা দেখছিলাম কি স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। এরপরে এইচটিএমএল। হ্যাঁ, এইচটিএমএল এর ফুল ফর্ম কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ না, এটাকে বলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মনে রাখবেন এটা। এইচটিএমএল হচ্ছে এটা কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আলাদা, আর হচ্ছে এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা বর্তমান যেটা এইচটিএমএল শিখতেছি সেটা ভার্সন কত? এইচটিএমএল 5। এরপরে দেখছিলাম এইচটিএমএল ট্যাগের সিনট্যাক্সে কি থাকে? ফার্স্টে থাকে কি একটা গ্রেটার দেন, তারপরে থাকে কি ট্যাগের নাম, এরপরে থাকে কি লেস দেন। এটাকে বলে স্টার্টিং পার্ট, স্টার্টিং ট্যাগ। আর এটাকে বলে কি এন্ডিং ট্যাগ, শেষের ট্যাগ। আচ্ছা, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? মাঝখানে একটা কি স্ল্যাশ থাকে। আর কন্টেন্ট এলিমেন্ট কোনটাকে বলছিলাম? যেটার কি একটা স্টার্টিং ট্যাগ থাকবে এবং কি এন্ডিং ট্যাগ থাকবে, মাঝখানে কি কন্টেন্ট থাকবে, যে কোনো টেক্সট থাকুক, ইমেজ থাকুক। এই কন্টেন্ট, এখানে অনেক ধরনের কন্টেন্ট আসবে, ইমেজ আসবে, অডিও আসবে, ভিডিও আসবে, যে কোনো কিছু আসতে পারে। এখানে আমরা কন্টেন্ট এইভাবে লিখবো না। হ্যাঁ, আচ্ছা, আপনি যেভাবে লিখবেন এখানে ঠিক সেইভাবে আউটপুটটা দেখতে পাবেন। ঠিক আছে?
এখানে যদি আপনি ক্যাপিটাল লেটারে লেখেন ক্যাপিটালে আউটপুট দেখতে পারবেন, স্মলে লিখলে স্মলে আউটপুট পাবেন। এরপরে দেখছিলাম নেস্টেড এলিমেন্ট। একটা ট্যাগের ভিতরে যখন আমরা আরেকটা ট্যাগ লিখি সেটাকে বলে কি নেস্টেড এলিমেন্ট। HTML5 এর স্ট্রাকচারটা কীরকম হয়? প্রথমেই থাকে কি ডক টাইপ। এই ডক টাইপটা কি মিন করে? আমরা HTML এর কোন ভার্সনটা ইউজ করতেছি। HTML এর অনেকগুলো ভার্সন আছে, আমরা যদি একটু দেখি HTML ভার্সন HTML4 এর ডক টাইপ লিখে যদি সার্চ দেই তাহলে দেখবেন যে প্রত্যেকটা ভার্সনের জন্য আলাদা আলাদা ডক টাইপ আছে। এই যে দেখেন HTML4, হ্যাঁ, HTML4 এর ডক টাইপটা ছিল অনেক বড়। HTML এর আগের যে ভার্সনগুলো ছিল এগুলার ডক টাইপগুলো ছিল অনেক বড় করে দিই। এই যে দেখেন আমাদের HTML5 এর যেটা আছে সেটা শুধু এখানে কি ডক টাইপ, এরপরে কি আছে HTML। কিন্তু অন্য অন্য ভার্সনের যদি ডক টাইপগুলো দেখি এগুলো ছিল অনেক বড়, এগুলো মনে রাখাও অনেক কঠিন ছিল। এরপরে HTML1.1 এর ডক টাইপও দেখেন এরকম। যদি কখনো এরকম দেখেন কোনো একটা আগের ওয়েবসাইট যদি রিডিজাইন করতে হয়, যদি কখনো এরকম দেখেন যে ডক টাইপ আছে কি এরকম বড় আছে, এখানে দেখেন ভার্সনটা উল্লেখ আছে কোন ভার্সন, তাহলে বুঝে নেবেন কি এটা HTML5 এর না, এটা আগের একটা ভার্সনে করা। এরপরে থাকে কি আমরা যেহেতু HTML কোড করব সবগুলোই কি HTML ট্যাগের ভিতরে থাকবে, বাকি যতগুলো কোড আমাদের ট্যাগ থাকবে। আর এই HTML এর কয়টা পার্ট থাকে? দুইটা, একটা থাকে কি হেড আর একটা থাকে কি বডি। আচ্ছা, এই যে এই জিনিসগুলো আপনাদের সাথে একটা আমি ফোল্ডার শেয়ার করছিলাম এর আগে ড্রাইভে হোয়াটসঅ্যাপে। এই যে একটা ড্রাইভের লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করছিলাম। এই ড্রাইভে যদি যান আমরা অনেকগুলো রিসোর্স পাবো। এই যে HTML আমরা শিখতেছি, এগুলো শেখার জন্য অনেক ওয়েবসাইট আছে, অনেক টিউটোরিয়াল আছে, সেগুলোর এখানে রিসোর্স দেওয়া আছে। আপনি যদি এখানে রিসোর্সে যান, আচ্ছা এটা ফাইবারের, এটা না, এই যে ফলোয়িং লিঙ্ক টু আমাদের এই এটা যদি এটাতে যান দেখবেন এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে যেগুলোতে আমরা এগুলো শিখতে পারবো। এছাড়াও এখানে দেখেন বুকস নামের একটা ফোল্ডার আছে, এখানে যদি যান HTML এর উপরে একটা বই দেওয়া আছে আপনাদের PDF, এখান থেকে আপনি পড়তে পারবেন HTML কি, সব কিছু এখানে সুন্দরভাবে লেখা আছে, প্রত্যেকটা আলাদা আলাদা মডিউল অনুযায়ী ভাগ করা আছে। এটা পড়বেন, বাসায় পড়বেন। এছাড়াও যদি আপনি গুগলে এসে এভাবে আমরা যদি সার্চ দিই HTML টিউটোরিয়াল লিখে সার্চ দিই, দেখবেন অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলোর মধ্যে চাইলে কি আপনি HTML শিখতে পারবেন। প্রথমে আছে দেখেন একটা W3 স্কুল, এটাকে ওপেন করে নেই। এরপরে আসেন দেখেন আরেকটা আছে, এটাকে ওপেন করে নিচ্ছি নতুন ট্যাবে। এরপরে আছে এই যে MDN, যেটাকে মজিলা ফায়ারফক্স যারা ডেভেলপ করছে তাদের এটা। অনেকগুলো ওয়েবসাইট আছে এরকম যেখানে আমাদের HTML গুলো টিউটোরিয়াল দেওয়া আছে সুন্দরভাবে। দেখেন এই যে W3 স্কুলে যদি আসি, সুন্দরভাবে প্রত্যেকটা একটা একটা করে ইয়ের মধ্যে দেওয়া আছে আপনাদের এই যে লিঙ্কের মধ্যে। আমরা যদি এখানে আসি দেখেন প্রথমে আছে কি ইন্ট্রোডাকশন, এরপরে আছে কি এডিটর, আমরা দেখে আসছিলাম না এডিটর, ওরাও এগুলো আলোচনা করছে। এরপরে দেখেন আছে কি HTML বেসিক, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই যে HTML এর বেসিক কী কী থাকে সবগুলো এখানে দেওয়া আছে। এগুলো আপনাদের মুখস্থ রাখার কোনো ইয়ে নেই যে মুখস্থ করা লাগবে এমন কিছু না, জাস্ট মনে রাখবেন। কখনো যদি কোনোটা মনে না থাকে আপনি যে কোনো ওয়েবসাইটে আসবেন, এসে এগুলো খুঁজে হবে। দেখেন এখানে যদি আসে এই ওয়েবসাইটে সেম এই যে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, এডিটর দেওয়া আছে, বেসিক ট্যাগ দেওয়া আছে। এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে HTML পুরো ডক টাইপ সহ এগুলো সবগুলো দেওয়া আছে। আমরা এখান থেকে একটা একটা করে ধরে ধরে শিখবো, এখান থেকে জাস্ট অনলাইনে যেটা আছে এটাই, এর বাইরে আমাদের কোনো কিছু শেখা লাগবে।
আমরা যা ক্লাসে যা শিখবো দেখবেন যে বলবেন যে স্যার এগুলো দেখে দেখে করাচ্ছে। হ্যাঁ, আসলে দেখে দেখে করানোটার কারণ আছে যে আপনাদেরকে যাতে কোনো কিছু যখন ভুলে যান, কোনো কিছু খুঁজে না পান, খুঁজে বের করতে পারেন। আচ্ছা, তবে আমি বিগিনার ফ্রেন্ডলি হচ্ছে সব থেকে যে W3 স্কুল, এটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, খুব সহজেই আমরা এখান থেকে বুঝতে পারি জিনিসগুলো, খুব সুন্দরভাবে ওরা ডিসক্রাইব করে দিছে। এই যে ডকটাপে আসেন, দেখেন ডকটাপ ডিক্লারেশন, ওরা সুন্দরভাবে প্রত্যেকটা কোনটা কি কাজে ইউজ করা হয় সবগুলো এখানে লেখা আছে। এরপরে আমাদের HTML ফাইলের এক্সটেনশন কি হয়, .html। আচ্ছা চলেন আজকের জন্য আমরা একটা ফাইল তৈরি করে নিই, সবাই সবাই করে নেব। আচ্ছা, তাহলে আমরা যাবো কোথায়, আমাদের ওই ডি ড্রাইভে যাবো। ডি ড্রাইভে গিয়ে আমরা আর পাওয়ার যেখানে লেখা আছে এখানে গতকালকে করছিলাম Day 1 নামে একটা ফোল্ডার, আজকে একটা ফোল্ডার তৈরি করব, সেটা হচ্ছে কি Day 2। এভাবে ডেইলি প্রত্যেক দিনের সিরিয়াল হয়েছে আমরা কি এভাবে একটা করে ফোল্ডার তৈরি করে নেব। এখানে রাইট ক্লিক করে নিউ ফোল্ডারে যাব, নিউ ফোল্ডার থেকে এখানে নাম দিয়ে দিই Day 2। আচ্ছা, এরপরে এই Day 2 যে ফোল্ডারটা তৈরি করবেন এর ভিতরে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে এখানে নিউ থেকে আবার কি নিউ টেক্সট ডকুমেন্ট নেব, আমরা একটা কি টেক্সট ডকুমেন্ট নেব। নেওয়ার পরে এখানে এই যে TXT আছে সবগুলোকে আমরা উঠাই দিলাম, এখানে একটা নাম দিলাম কি HTML। তাহলে এখানে একটা নাম দিলাম ফার্স্ট ওয়েবসাইট .html। এভাবে আমরা একটা কি HTML ফাইল তৈরি করে নেব সবাই। তাহলে আমাদের ফাইল তৈরি করা শেষ, এখন কি করব, এই ফাইলটা যে তৈরি করলাম এটাকে একটা কোড এডিটরে কি ওপেন করতে হবে, তাই না? আমরা গতকালকে একটা কোড এডিটর ওপেন করছিলাম, ইনস্টল করছিলাম, সেটার নাম কি ছিল, সাবলাইম টেক্সট। হ্যাঁ, এখানে আমরা সার্চ দেব সাবলাইম টেক্সট, তাহলে পেয়ে যাবেন। সার্চ বক্সে এসে লেখেন সাবলাইম, তাহলে পেয়ে যাবেন। এখানে দেখেন আপনাদের সার্চ অপশন আছে সবারই, প্রত্যেকটা ইয়েতেই আছে। এখানে ক্লিক করে সাবলাইমে জাস্ট SU লেখেন তাহলেই আসার কথা। আচ্ছা, আসার পরে এটাকে জাস্ট ক্লিক করে ওপেন করে নেন। ওকে, এখানে আসার পরে জাস্ট এটার উপরে ক্লিক করে দেন, তাহলে টেক্সটটা কি ওপেন হয়ে যাবে। এটা আচ্ছা, ওপেন হওয়ার পরে এখানে একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে এই যে এখানে যে আইকনটা আছে না নিচে টাস্ক বারে, সাবলাইম টেক্সটে যে আইকনটা আসছে না এখন, এই আইকনের উপরে রাইট ক্লিক করবেন। এটা ওপেন করতে হবে আগে, ওপেন করলে নিচে টাস্ক বারে পাবেন। আচ্ছা, এরপরে এটার উপরে রাইট ক্লিক করেন, এটার উপরে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এখানে পিন টু টাস্ক বার একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেন। পিন টু টাস্ক বার এটা করে দেন, তাহলে এটা দিলে হবে কি, এখন যদি আমি এটা কেটে দিই এই জায়গার এই আইকনটা থেকে যাচ্ছে, আমাদের আর বারবার এটাকে কি সার্চ করে নিয়ে আসা লাগবে। ঠিক আছে, জাস্ট ইজি হয়েছে ওপেন করার জন্য এটা আমরা করে নিলাম। এখন জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি আমাদের সাবলাইম টেক্সটটা ওপেন হয়ে যাবে। আবার কেটে দিচ্ছি, পিন করে নেওয়ার পরে এই যে আইকনটা এখানে থাকবে, এখানে সবসময় থেকে যাবে। এখন যখনই ওপেন করার প্রয়োজন হবে জাস্ট এটার উপরে কি ক্লিক করে দিবেন, তাহলেই এটা ওপেন হয়ে যাবে। এখানে আমারটা দেখে, এখানে কথা বলতেছেন, এগুলো আমরা কেটে দেবো, এগুলো সমস্যা নেই। এগুলো জাস্ট না, আমরা নতুন যেটা করলাম এটাকে ওপেন করে নেব। ওকে, তাহলে এটা করে নিচ্ছে না সবাই? ঠিক আছে, তাহলে দেখেন এখন আমাদের যেটা তৈরি করলাম ওটাকে জাস্ট কি এখানে ওপেন করে নেব। ওপেন করার জন্য দেখেন দুইটা অপশন আছে, গতকালকে আমরা দেখছিলাম একভাবে, সেটা হচ্ছে কি এটাকে ধরে এনে এখানে ছেড়ে দিলেই কি ওপেন হয়ে যায়। আরেকটা উপায় আছে, এটা আমরা দেখে নিই, সেটা হচ্ছে এই যে ফাইলে যাব, ফাইলে গিয়ে দেখেন ওপেন ফাইল, এই যে 2 নম্বর যে অপশনটা আছে ওপেন ফাইল, এখানে ক্লিক করে দেবেন।
ওপেন ফাইলে ক্লিক করে আপনার ওই যে ফাইলটা তৈরি করছেন না ডি ড্রাইভে, ওটাকে সিলেক্ট করে দেবো আমরা। হ্যাঁ, ডি ড্রাইভে যাব, এরপরে কোথায় হার্ড পাওয়ারে, হ্যাঁ হ্যাঁ, এরপরে ডে টুর ভিতরে যাব, এরপরে এই যে আমাদের যেটা তৈরি করছি এটাকে সিলেক্ট করে দিয়ে এরপরে কি ওপেনে ক্লিক করে দেবো। ঠিক আছে, তাহলে দেখবেন কি আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। দুইটা উপায়, একটা আছে কি আপনি ফাইলটাকে এইভাবে ধরে এনে এখানে ছেড়ে দেন, ওপেন হয়ে যাবে। অথবা আরেকটা, এই যে ফাইল থেকে ওপেন ফাইলে ক্লিক করে জাস্ট আপনার ফাইলটাকে কি আপনি সিলেক্ট করে দেন কোথায় আছে, সিলেক্ট করে এরপরে কি ওপেনে ক্লিক করে দেবেন। হ্যাঁ, সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করে দেন। ওকে, তাহলে আমরা ফাইল একটা তৈরি করলাম এবং কি ফাইলটা আমরা এই যে ব্রাউজারে আমরা কি কোড এডিটরে ওপেনও করে নিলাম। এখন আমাদের ফার্স্ট কাজ কি, HTML এর বেসিক স্ট্রাকচার প্রথমে কি থাকবে, ডক টাইপ। হ্যাঁ, ডক টাইপ, এরপরে একটা স্পেস দিয়ে থাকবে কি HTML, এরপরে এটা কি শেষ ডক টাইপ। আচ্ছা, এটা আবার দেখে নেন, এই যে আমরা যদি আমাদের স্লাইডারে যাই এখানে আমাদের কি দেয়া আছে, প্রথমে থাকবে কি ডক টাইপ HTML, আর এর সামনে থাকবে কি একটা এক্সক্লামেটরি সাইন। আচ্ছা, এক্সক্লামেটরি সাইনটা কোথায় থাকে আমি একটু দেখাই দিচ্ছি। এই যে দেখেন, শিফট চেপে আপনি চাপ দেবেন কি 1, শিফট চাপ দিয়ে ধরে থাকবেন কি 1 চাপ দেবেন, তাহলে দেখবেন কি আপনি এক্সক্লামেটরি সাইনটা চলে আসবে। ওকে, তাহলে এর সামনে থাকবে কি আমাদের এক্সক্লামেটরি সাইন, শিফট চাপ দিয়ে ধরে 1 চাপ দেন। তাহলে এটা হচ্ছে আমরা বলে দিলাম আমরা যে HTML কোডগুলো লিখবো সেগুলো কোন ভার্সনের, HTML5 ফার্স্টে এটা আমরা বলে দিলাম। এরপরে থাকবে কি আমাদের HTML, হ্যাঁ HTML ট্যাগ শুরু, এরপরে কি HTML শেষ করে দেব। আচ্ছা, এরপরে এখানে মাঝখানে কার্সর নিয়ে এসে আমরা কি এন্টার দেবো। আগে দেখেন, আমি সময় দেবো আপনাদের উঠানোর, না দেখলে আবার পরে ওই বুঝবেন না। আপনি আগে করতেছি, আপনারা দেখেন, আমি সময় দিচ্ছি আপনাদের। তাহলে ফার্স্টে আমরা কি ডক টাইপ বলে দিলাম, এরপরে কি HTML আমরা ট্যাগ লিখলাম। এখন এর ভিতরে আমাদের দুইটা পার্ট থাকবে, একটা হবে কি হেড। হ্যাঁ, আচ্ছা, হেড একটা হচ্ছে কি আমাদের হেড, আরেকটা থাকবে কি বডি। ওকে, তাহলে আমরা এই দুইটা পার্ট তৈরি করে নিলাম। আর হেডের মধ্যে আমাদের দুইটা জিনিস থাকে, সেটা আছে কি টাইটেল, টাইটেল শুরু, এরপর কি টাইটেল শেষ। আচ্ছা, আরেকটা ট্যাগ থাকে মেটা ট্যাগটা আমরা পরবর্তীতে দেখবো। হ্যাঁ, এগুলো এখন ইয়ে করতেছে না। এখানে থাকবে কি টাইটেল, আর এখানে থাকবে আমাদের বডি, আমরা যা কিছু দেখাতে যাই এর ভিতরে থাকবে। ধরেন এখানে আমরা লিখে দিলাম কি হ্যালো ওয়ার্ল্ড, আর টাইটেলে লিখে দিলাম কি আমাদের ফার্স্ট ওয়েবসাইট। ওকে, এরপরে আমার এটা কাজ কি Ctrl+S সেভ করে নেব। হ্যাঁ, যতবারই আমরা এটাকে কি এডিট করব ততবারই আমাদের কি ফাইলটা সেভ করতে হবে। তাহলে Ctrl+S চাপ দিয়ে আমরা কি এটাকে সেভ করে নিলাম। তাহলে যে এতটুকু কোড করলাম, এখন যদি আমরা আউটপুট দেখবো, এই যে যতটুকু কোড করছি এতটুকু কি আউটপুট দেখবো। আউটপুট দেখার জন্য আমরা যেখানে ফাইলটা তৈরি করছি ওখানে যাব, ওই ফাইলের উপরে কি রাইট ক্লিক করব, এরপরে কি ওপেন উইথ, যে ব্রাউজারে আমরা দেখতে যাচ্ছি সেই ব্রাউজারে কি সিলেক্ট করে দেবো। যে ফাইলটা আমরা তৈরি করছি ওখানে রাইট ক্লিক করব, এরপরে কি ওপেন উইথ, এখান থেকে যদি ক্রোমে দেখতে চাই ক্রোমে, ফায়ারবক্সে দেখতে চাইলে কি ফায়ারবক্স সিলেক্ট করে দেবো। তাহলে ক্রোমে আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন আমরা এখন যদি এখানে যদি দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড আমরা লিখছি, এটা চলে আসছে। আরেকটা জিনিস লিখছি, সেটা হচ্ছে কি ফার্স্ট ওয়েবসাইট, সেটা লিখছি টাইটেলের মধ্যে, তাই না? এই টাইটেলের ভিতরে আপনি যা লিখবেন সেটা দেখা যাবে আপনার এই জায়গায়। এই যে দেখেন আমাদের ট্যাবটা আছে, ট্যাবের মধ্যে লেখা আছে কি ফার্স্ট ওয়েবসাইট। টাইটেলের মধ্যে আপনি যেটা লিখবেন শুধু এটা এই জায়গায় দেখা যাবে, আর বডির পার্ট যেটা আছে সেটা আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, তাহলে আমরা যদি W3 স্কুলে যাই, দেখেন এখানেও একটা লেখা আছে HTML কি বেসিক,
ওই টাইটেলের মধ্যে যেটা লেখা থাকে ওটাই কি এখানে দেখা যায়। আচ্ছা, তাহলে আমাদের কি বেসিক স্ট্রাকচার তৈরি করা শেষ। এটাই হচ্ছে আমাদের কি বেসিক স্ট্রাকচার। সবাই একটু করেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার ফার্স্ট যতটুকু বেসিক স্ট্রাকচার আমরা শিখলাম। আসেন নেক্সটে চলে যাই আমরা। এরপরে আসেন হেডিং। হেডিং কি? একটা যে কোনো একটা জিনিসের টাইটেল, এটাকে বলে হেডিং। আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, ধরেন একটা আচ্ছা, আমরা একটা ওয়েবসাইটে যাই, যেটা নিউজ ওয়েবসাইট, ডেইলি স্টার। এখানে একটা জিনিস দেখেন, আমরা দেখি যদি এই যে দেখেন এখানে একটা হেডিং আছে, কিন্তু হেডিংটা কি একটু বড়। আবার এখানে যদি এটাও একটা কি হেডিং, হেডিং মানে কি টাইটেল। এই যে এখানে কি ডিসক্রিপশন আছে সেটার একটা কি ছোট্ট একটা রিভিউ। এই যে টাইটেলটা আছে দেখেন এখানে একটু আছে কি বড়, এটা আবার কি একটু ছোট, এটা আবার দেখেন কি বাকিগুলো প্রায় সেম দেখা যাচ্ছে। আচ্ছা, এটা দেখেন আবার একটু বড় দেখা যাচ্ছে। নিচে যদি আসি, এই যে এটা দেখেন কি আবার একটু কি বড়। এই যে এখানে দেখেন এটা আবার কি আর একটু বড়, এটার থেকে এটা একটু বড়। এই ধরনের হেডিং, এই যে এগুলো হচ্ছে কি হেডিং। চলেন আমরা হেডিং কিভাবে লিখতে পারি এটা আগে দেখি আমরা। আচ্ছা, হ্যাঁ আমরা আসতেছি। প্রথমে আমরা দেখি দেখি যদি হেডিং, হেডিংয়ের জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে কি H1। আমরা হেডিংয়ের জন্য যে ট্যাগটা ইউজ করছি সেটা হচ্ছে কি H। এখন এই যে ট্যাগ H ইউজ করতেছি, এখানে কয়েকটা আছে। H1 আছে, 2, 3, 4, 5, 6, এভাবে 6টা হেডিং আছে। ওকে, চলেন আমরা একটু দেখে আসি 6টার মধ্যে কী কী ডিফারেন্সটা কোথায়। ফার্স্টে আমরা নিচ্ছি কি H1 আমি শুরু করলাম, এরপরে এটাকে কি শেষ করে দেব। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড আমরা ওভাবে জাস্ট এই যে বডি ট্যাগের ভিতরে কোনো টেক্সট আমরা দিই না, সবগুলো কি একটা ট্যাগের ভিতরে থাকে। হ্যাঁ, আমরা ট্যাগের ভিতরে লিখবো সব। ওকে, তাহলে H1 শুরু করলাম, এরপরে এখানে কি করবো H1 শেষ করে দিলাম। আবার বলতেছি এভাবে কোড করবেন সবাই। সে ট্যাগটা আগে শুরু করবেন, ওটাকে আগে কি শেষ করে নেবেন, এরপরে এই ট্যাগের মাঝখানে এসে বাকি কন্টেন্টগুলো আপনি কি দিবেন। তো এখানে আমরা দিলাম কি দিস ইজ হেডিং 1। আচ্ছা, এভাবে একটা হেডিং আমরা তৈরি করে নিলাম, সেভ করলাম। এরপরে আমাদের এইভাবে কয়টা হেডিং আছে 6টা। হ্যাঁ, তাহলে আমরা 6টা হেডিং এভাবে কি তৈরি করে নেই। ফার্স্টে হলো H1, এরপরে আছে কি H2 শেষ করব। ওকে, আচ্ছা এখানে আমি লিখে দিলাম কি Ctrl+C পেস্ট করে এখানে বলে দিলাম কি এটা আছে হেডিং 2। হ্যাঁ, Ctrl+C দিয়ে এরপরে নিলাম কি H3। আচ্ছা, দেন এটাকে বলে দিলাম কি H3। আবার আসি, আবার দিলাম একটা, এটা আছে কি H4। এটা হচ্ছে কি H4 করে দিলাম। আবার এটাকে এন্টার দিয়ে নিচে আসলাম এবং কি এটাকে পেস্ট করলাম আরেকবার দিলাম কি H5। এভাবে আমরা করে দিলাম, এটাকে করে দিলাম কি H5, এটাকে করে দিলাম কি H6, এটা হচ্ছে H6। আচ্ছা, তাহলে আমাদেরকে 1 থেকে 6 পর্যন্ত আমরা হেডিং লিখলাম। এরপরে এই ফাইলটাকে কি আবার সেভ করবো। হ্যাঁ, যতবারই এডিট করবো ততবারই কি আমাদের সেভ করতে হবে। Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন এই যে আউটপুট দেখানোর জন্য কি আবার ফাইলে যায় আমার আবার এটাকে ওপেন করা লাগবে না। হ্যাঁ, আমরা যদি ফার্স্ট টাইম একবার ওপেন করে নেই, পরের বার আমরা জাস্ট কি ওই ট্যাবে যাব। হ্যাঁ, এখানে এই যে ফার্স্ট ওয়েবসাইট যেখানে আমাদের ওপেন করা আছে, এখানে গিয়ে আমরা কি করবো এই যে রিফ্রেশ। হ্যাঁ, আমরা যেটাকে বলছিলাম রিলোড। আচ্ছা, রিলোড অথবা রিফ্রেশ যেটাই বলি না কেন, এখানে এসে জাস্ট কি একবার ক্লিক করবো, তাহলে দেখবেন কি আমাদের ওটা রিফ্রেশ হয়ে চলে আসছে। ওখানে যা আমাদের থাকবে আবার রিফ্রেশ হয়ে চলে আসবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, হেডিং 1 হচ্ছে কি বড়, তারপরে এগুলো প্রত্যেকটাই কি একটা একটু করে কি ছোট। হ্যাঁ,
একটা আছে হেডিং 1 দেখেন একটু বড়, তার থেকে কি এটা একটু ছোট। হেডিং 2 ছোট, তার থেকে কি হেডিং 3 ছোট। আবার দেখেন হেডিং 4 তার থেকে ছোট, হেডিং 5 তার থেকে ছোট, হেডিং 6 তার থেকেও ছোট। এখন যদি এর থেকে যদি আবার ছোটোর দরকার হয় তাহলে দেবো কি H7। আচ্ছা H7 বলতে কিছু নাই, হ্যাঁ জাস্ট এটা এমনিতেই বললাম, এর থেকে ছোট আর হবে না, এগুলো পরে সিএসএস করতে হবে। তাহলে আবার H7 দিলে কিন্তু আবার H7 কাজ করবে না, কারণ HTML এর মধ্যে ট্যাগই আছে কয়টা, 1 থেকে 6 পর্যন্ত। হেডিং আছে কয়টা, 6টা। এখানে একটা জিনিস বলে রাখি, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাদের একটা ওয়েব পেজে সবসময় যে মেইন হেডিংটা থাকে। আমরা যদি এখানে আসি, এখানে একটা মেইন হেডিং কোনটা দেখেন তো, এই ওয়েবসাইটের সব থেকে মেইন হেডিং কোনটা? এটা হচ্ছে লোগো, এটা এটা ইয়ে না। নিউজ ওয়েবসাইটে এটা একটু ডিফিকাল্ট, আমরা যদি অন্য একটা ওয়েবসাইটে যাই। আচ্ছা আপনাদের হার্ড পাওয়ার ওয়েবসাইটে যাই, আমাদের হার্ড পাওয়ার ওয়েবসাইটে যদি যাই, দেখেন তো এখানে মেইন হেডিং কোনটা? এই যে একটা টেক্সট আছে দেখেন, একটা ওয়েব পেজে দেখেন ওই এই যে একটা মেইন হেডিং যেটা থাকে সব সময় এটা ট্রাই করে এই একটা ওয়েব পেজে H1 একটাই লেখা, সেটা হচ্ছে মেইন হেডিং যেটা, ওটার মধ্যে H1টা লেখবে। আর বাকিগুলোর জন্য কি এখানে ওইটা হেডিং যদি দেখেন, এটা একটা কি হেডিং, এই ক্ষেত্রে আমরা কি তখন H1 না ইউজ করে H2 ইউজ করব। তারপরে যদি এখানে আসেন, এখানে এটা কি একটা হেডিং, সেই ক্ষেত্রে H3 ইউজ করতে পারেন। একটা ওয়েব পেজে আমরা সবসময় ট্রাই করবো H1 কি মেন যে আমাদের হেডিংটা আছে ওটা দেওয়ার জন্য। মনে থাকবে এই কথাটা? ওকে, তাহলে আমরা দেখলাম কি হেডিং হেডিং ট্যাগগুলো আমরা দেখলাম। আসেন এরপরে যাই, এরপরে আসি প্যারাগ্রাফ। এই যে একটা ওয়েবসাইটে যদি ভিজিট করি, দেখেন এগুলো কি টেক্সট, এখানেও কিছু টেক্সট আছে। আবার যদি আমরা ডেইলি স্টারে যাই, দেখেন এগুলো কি টেক্সট আছে, এখানেও কি টেক্সট আছে। এই যে টেক্সটগুলো লেখার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করি, সেটা হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ। এটাকে বলে কি প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা, প্যারাগ্রাফ ট্যাগের জন্য আমরা ইউজ করি কি পি ট্যাগ। হ্যাঁ, প্যারাগ্রাফের জন্য ইউজ করি কি পি, ফার্স্ট লেটারটা। প্যারাগ্রাফের জন্য ইউজ করবো কি পি ট্যাগ। চলেন আমরা এটা একটু দেখে আসি। আমি সময় দেবো আপনাদের, হ্যাঁ আমি একটু পরে আপনাদেরকে ওঠানোর সময় দেবো, একটু দেখেন আগে। এরপরে আসেন পি ট্যাগ। পি মিনস কি বলতেছি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ পি তাহলে শুরু করলাম, তাহলে শুরু করলে কি এটাকে আমার কি শেষ করতে হবে। পি ট্যাগ শুরু করলাম, শেষ করলাম, এর মাঝখানে আপনাকে কি টেক্সট দিতে হবে। এখন টেক্সট যে কোনো কিছু হতে পারে, আমরা একটা টেক্সট কিছু টেক্সট কপি করে নিয়ে আসি, লিখতে গেলে একটু সময় লাগবে, জাস্ট কপি করে নিয়ে আসলাম। এখন যদি আমার এখানে আসি, এখানে পেস্ট করে দিলাম, তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগ। সেম যদি আরেকটা নিতে চাই, এখন ধরেন এটা একটা আমাদের প্যারাগ্রাফ হয়ে গেল, আমি নিচে কি আরেকটা প্যারাগ্রাফ ইউজ করতে চাই, সেক্ষেত্রে কি এন্টার দেবো, আবার কি পি ট্যাগ শুরু করব, পি ট্যাগ শুরু এবং কি পি ট্যাগ শেষ করে নেব। এর ভিতরে আমার কি টেক্সটগুলো থাকবে। সেকেন্ডে আসেন, তাহলে এগুলোকে কপি করলাম। হ্যাঁ, বলেন। ওকে, দেখতেছি। তাহলে দেখেন এটা ইয়ে হয়ে গেছে, আমরা এটাকে কি ট্যাব দিয়ে একটু এদিকে সরাই দিই, তাহলে আমাদের ফর্মেটিংটা ঠিক থাকবে। আচ্ছা, মাল্টি লাইন যখন এই হবে, দেখেন এটা আছে কি আমাদের, এটাকে আমি যদি ছোটো করে নেই, এটা আছে কি এক লাইনে, আবার এটা আছে কি অনেকগুলা লাইন। এই অনেকগুলা লাইন যদি থাকে, তাহলে এগুলোকে লেখার সময় একটু ফরম্যাটিং করে লিখবেন। সেটা কীরকম, একটা ইন্টার দেবেন, নিচে আসবেন, এটাকে কি একটা ইন্টার দিয়ে নিচে নামাই দেবেন। আর এই যে মাঝখানে যে টেক্সটগুলো আছে, এটাকে ট্যাব দিয়ে একটু কি এদিকে সরাই দেন। যদি মাল্টি লাইন টেক্সট হয়, তাহলে এভাবে ফরম্যাটিংটা এভাবে করে নেবেন। কারণ হচ্ছে কি, তাহলে আমি বুঝতে পারবো আমার পিটা একটা শুরু আছে এই জায়গায়, শেষ হয়েছে কি এই জায়গায়, সহজে বোঝা যাচ্ছে।
আর যদি আমি এটাকে সমান করে রেখে দেই, আমি কিন্তু খুঁজেই পাবো না আসলে শেষ কোথায় এটা। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমার কথা বোঝেন না? না না বুঝলে বলবেন, হ্যাঁ? আচ্ছা, এটাকে আমি আবার ডিলিট করে দিই। আমরা যখন সিঙ্গেল লাইন হবে তখন এইভাবে থাকবে আমাদের, এখানে শুরু শেষ সবগুলোই কি একসাথেই আছে, কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কি এখানে শুরু হয়েছে, এটা এখানে শেষ। এখন আপনার যদি টেক্সট অনেকগুলো হয়, হ্যাঁ, সেক্ষেত্রে যদি আমি এভাবে লিখি তাহলে একটা প্রবলেম হয়। আমরা এখানে একটা দেখি প্রবলেমটা কি। পিট্যাগ শুরু করলাম এবং কি পিট্যাগ শেষ করলাম, এর মাঝখানে যদি আমি অনেকগুলো টেক্সট দিই, আমরা একটু অনেকগুলো টেক্সট কপি করে নিয়ে আসি এক জায়গার থেকে। আচ্ছা, ধরেন এটার ভিতরে যাই। ওকে, এই যে টেক্সটগুলো আছে এগুলোকে আমরা কপি করে আবার এখানে কি বসাই দিচ্ছি, কন্ট্রোল ভি। এখন দেখেন তো এই যে এটা শুরু কোথায় শেষ কোথায় একটু দেখতে একটু কি টিপিক্যাল হয়ে যাচ্ছে। আবার এর নিচে যদি আরও একটা এরকম থাকে, কন্ট্রোল সি, এর নিচে ধরেন কি আরেকটা আমরা এভাবে বসাই দিলাম, তাহলে দেখেন তো এটা কোথায় শেষ কোথায় শুরু কি বোঝা যাচ্ছে কিছু না। এই জন্য আমরা কি করি, এই যদি মাল্টি লাইন টেক্সট হয় সেক্ষেত্রে আমরা লিখবো কীভাবে, পি ট্যাগটাকে কি আগে শুরু করবেন, এরপরে এটাকে কি শেষ করে নেন। শেষ, এখন শেষ করার পরে এখানে এসে একটা এন্টার দেবেন। এন্টার দিলে দেখেন একটা কি একটা ওই ট্যাবের মতন চলে আসছে। এখন এখানে এসে কি টেক্সটটাকে পেস্ট করে দেন, তাহলে দেখেন এখানে আমার কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে এটা কি আমি স্পষ্ট বুঝতে পারতেছি। এখান থেকে আমার শুরু, এখান থেকে কি শেষ। তাহলে সিঙ্গেল লাইন হলে আমরা লিখবো এভাবে, আর যদি মাল্টি লাইন যদি টেক্সট হয় অনেক বড় টেক্সট হয় সেক্ষেত্রে আমরা কি এভাবে লিখব। বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা, এই দুটো উঠান এখানে, হ্যাঁ? আমরা একটু আমার সাথে সাথে একটু আপনারাও করেন। হ্যাঁ করেন। ওকে, তাহলে আমরা কয়টা ট্যাগ দেখলাম? দুটো ট্যাগ দেখলাম, একটা হচ্ছে কি হেডিং ট্যাগ, আরেকটা হচ্ছে কি প্যারাগ্রাফ। এরপরে আসেন আমরা ট্যাগ বুঝলাম, আরেকটা জিনিস এখানে দেখে নেই, সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে কি অ্যাট্রিবিউট প্রোভাইড এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এইচটিএমএল ট্যাগ। অ্যাট্রিবিউট শব্দগুলো একটু যদি মনে না থাকে প্লিজ সবাই নোট করে নেবেন, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি কি করে? এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে কোথায়? এইচটিএমএল ট্যাগে। আমরা যদি এখানে দেখি, এটা একটা কি পি ট্যাগ, এখানে কি পি ট্যাগ শুরু, এখানে কি পি ট্যাগ শেষ, মাঝখানে এটা হচ্ছে কি আমাদের কন্টেন্ট। এটাকে বলে কি কন্টেন্ট। মাঝখানে এই ট্যাগের মাঝখানে যে জিনিসগুলো থাকে এগুলোকে বলে কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্ট যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস এখানে দেখেন অ্যাড করা আছে, টাইটেল, এরপরে একটা কি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এখানে এই যে টাইটেলটা আছে এটাকে আমরা বলতেছি কি অ্যাট্রিবিউট। এটাকে বলে কি অ্যাট্রিবিউট, হ্যাঁ। একটা এইচটিএমএল ট্যাগের মধ্যে এডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য আমরা এই অ্যাট্রিবিউটগুলো ইউজ করি, মানে এক্সট্রা কিছু জিনিস দেওয়ার জন্য এই অ্যাট্রিবিউট ইউজ হয়। এটা কোথায় ইউজ হয়? সবসময় কি স্টার্টিং ট্যাগ, সেখান থেকে ট্যাগটা কি শুরু হয়, ওই যে লেস দ্যান যে সাইনটা আছে এখান থেকে কি শুরু হয়, এর আগে থাকে। ট্যাগের নেমের এই যে নেমটা আছে পি ট্যাগ, এটার পরের থেকে শুরু হবে এবং এখান থেকে শুরু হবে, এখানে এসে কি শেষ হবে। এর বাইরে লেখা যাবে না, অ্যাট্রিবিউট কখনোই এর বাইরে লেখা যাবে না। সামনে এদিকে লিখতে পারবেন না, আবার এই ট্যাগের বাইরে এসেও কি লিখতে পারবেন না। আপনাকে অ্যাট্রিবিউট লিখতে হবে কোথায়? এই যে এইচটিএমএল যে ট্যাগটা আছে এখান থেকে এর মাঝখানে লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা দেখি এই অ্যাট্রিবিউট, হ্যাঁ না না এটা ওগুলো আসতেছে, এগুলো অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করবো আমরা, হ্যাঁ। জাস্ট অ্যাট্রিবিউটটা আগে বুঝি। অ্যাট্রিবিউট কী রকম থাকে? টাইটেল একটা থাকে, এটাকে বলে টাইটেল। এরপরে থাকবে কি অ্যাট্রিবিউট নেম, ফার্স্টে থাকবে কি অ্যাট্রিবিউট নেম। এখানে দেখেন টাইটেল হচ্ছে কি এই অ্যাট্রিবিউটের একটা নাম,
ট্যাগটা কি অ্যাট্রিবিউট, এরপরে ইকুয়াল সাইন থাকবে, এরপরে থাকবে কি ভ্যালু, অ্যাট্রিবিউটের ভ্যালু। তাহলে অ্যাট্রিবিউট লেখার সিনট্যাক্সটা কি, প্রথম থাকে কি অ্যাট্রিবিউট নেম, এরপরে থাকে কি ইকুয়াল সাইন, এরপরে থাকে কি অ্যাট্রিবিউটের ভ্যালু। আচ্ছা, তাহলে আমরা এই টাইটেলটা একটু ইউজ করে দেখি, একটা অ্যাট্রিবিউট আমরা কি ইউজ করে দেখি। আসেন, আমাদের যে কোড আছে, হ্যাঁ দেখতেছি, আমরা আগে দেখি লিখি তারপরে আউটপুট দেখবো আমরা। তাহলে এখানে দেখেন একটু আগে ওখানে দেখছিলাম কি পি ট্যাগের মধ্যে, আমরা পি ট্যাগে না লিখে কি H1 এর ভিতরেও লিখতে পারি অ্যাট্রিবিউট। এখানে H1 এর পরে এই যে আমাদের লেস দ্যান সাইন আছে, এর সামনে একটা কি স্পেস দিয়ে নেব আমরা, H1 এর পরে কি একটা স্পেস দিয়ে নেব, নেওয়ার পরে এখানে লিখবো কি অ্যাট্রিবিউট নেম, ফার্স্টে থাকবে কি অ্যাট্রিবিউট নেম। হ্যাঁ, আগে দেখেন, সময় দিচ্ছি তো আপনাদের। অ্যাট্রিবিউট নেম আছে কি টাইটেল, এরপরে থাকবে কি ইকুয়াল সাইন, এরপরে আমাদেরকে কি অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হবে, ভ্যালুটা থাকবে কোটেশনের ভিতরে, এখানে ডাবল কোটেশন থাকতে পারে, সিঙ্গেল কোটেশন দিলেও হবে, কোটেশন। আচ্ছা, এর ভিতরে আমাদের কি ভ্যালু দিতে হবে, এটা এখানে আমি বলে দিলাম কি বিগ হেডিং। হ্যাঁ, এই টাইটেলের ভিতরে কি এটা আমরা লিখে দিলাম, একটা ইনফরমেশন দিলাম কি এটা আছে বিগ হেডিং, সব থেকে বড় হেডিং। আচ্ছা, এখন যদি আমরা এটাকে সেভ করা লাগবে, বারবার যখনই আপনি এডিট করবেন ততবারই এটাকে কি সেভ করতে হবে। কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, এখন আমরা আউটপুটে যাবো, ব্রাউজারে গিয়ে আমাদের যে ফাইলটা ওপেন করা আছে এখানে গিয়ে একটা কি রিফ্রেশ দিলাম। আচ্ছা, সেভটা আছে। এখন যদি আমি এই ওয়ানের উপরে মাউসটা নেই, তাহলে দেখবেন এখানে ওই টাইটেলটা দেখানোর কথা। রিফ্রেশ দিই একটা, কোনটার মধ্যে দিচ্ছি, টাইটেল ইকুয়াল হেডিং। আচ্ছা, সেভ করলাম, সেভ করে এখানে আসি, রিফ্রেশ করি, এই যে দেখেন, হ্যাঁ দেখাচ্ছে মাউস নেওয়ার সাথে। এখন দেখেন একটা জিনিস দেখাচ্ছে, একটা ব্ল্যাকের মধ্যে বিগ হেডিং লেখাটা দেখাচ্ছে। তাহলে এটা একটা একটা এডিশনাল ইনফরমেশন আমরা দিলাম, সেটা এখানে বলে দিচ্ছে। এখন মাউস নেওয়ার সাথে সাথে দেখেন কি বিগ হেডিং লেখাটা দেখাচ্ছে। আবার এটার উপরে যদি আমি মাউস নিই, এটার ভিতরে আবার দেখাবে না, কারণ এটার মধ্যে কি আমরা অ্যাট্রিবিউট ইউজ করিনি। ওকে, তাহলে অ্যাট্রিবিউট, এখানে অ্যাট্রিবিউট অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, এগুলো আমরা পরবর্তীতে কি ধাপে ধাপে শিখবো। কিন্তু মেন এখানে একটা জিনিস আপনাদের বুঝতে হবে, সেটা হচ্ছে কি সিনট্যাক্সটা ইম্পর্টেন্ট, হচ্ছে কি সিনট্যাক্স। অ্যাট্রিবিউটের সিনট্যাক্স কীরকম, এটা থাকে কোথায়, যেখানে কি স্টার্টিং ট্যাগ আছে ওখানে হবে, এবং এখানে কি প্রথমে থাকবে কি অ্যাট্রিবিউটের নাম, এরপরে থাকবে কি ইকুয়াল সাইন, এরপরে কি অ্যাট্রিবিউটের ভ্যালু। ওকে, এখন আসেন এই যে ফরম্যাটিং, কিছু আছে ফরম্যাটিং ট্যাগ, আমরা ফরম্যাটিং ট্যাগ বলে দেখো, আমরা টেক্সটগুলোকে কীভাবে ফরম্যাট করে লিখতে পারি। প্রথমে আছে দেখেন বোল্ড ট্যাগ। আমরা একটা টেক্সটকে ধরেন, আপনি এই যে টেক্সট আছে, এই টেক্সটের এই অংশটুকুকে কি আমি চাচ্ছি বোল্ড করার জন্য, বোল্ড করব কিভাবে। আচ্ছা, এই অংশটুকু যদি আমি বোল্ড করতে চাই, তাহলে এখানে আমাদের বোল্ড করার জন্য HTML ট্যাগ হচ্ছে বি। হ্যাঁ, বি ট্যাগ এখানে কি শুরু করলাম, এবং যে অংশটুকুকে আমি বোল্ড করতে চাই ওই অংশটুকুকে ওই বি ট্যাগের ভিতরে কি আমি রেখে দেবো, এখানে এসে কি শেষ করে দিলাম বি ট্যাগ। এই যে অংশটুকু কি আমি বি ট্যাগের মধ্যে রেখে দিলাম, এইটুকু অংশ কি আমার বোল্ড হয়ে যাবে। সেভ করি, আমরা যে আউটপুটে যাই, এখানে একটা কি রিফ্রেশ দিই, তাহলে দেখেন এই যে অংশটুকু, যে যতটুকু অংশ কি আমি বি ট্যাগের মধ্যে রাখছি, বোল্ডের প্রথম অক্ষর কি বি, ওই ট্যাগটা হয়েছে ওই ফার্স্ট লেটারটা নিয়ে। হ্যাঁ, মনে রাখা এগুলো সহজ, অনেক ইজি। বোল্ড করতে চাইলে ট্যাগের নাম কি বি ট্যাগ। আচ্ছা, এরপরে বোল্ডের পরে আছে কি ইটালিক। হ্যাঁ, আমি যদি টেক্সটগুলো চাই কি একটু বাঁকা করতে, তাহলে কি করব। আচ্ছা, এর জন্য ইটালিক করার জন্য HTML যে ট্যাগ আছে সেটাকে আছে কি আই ট্যাগ। এখানে যাই, যতটুকু অংশটাকে কি আমি বাঁকা করতে চাই অতটুকু রেখে দেবো কিসের মধ্যে, আই ট্যাগের মধ্যে। ধরেন এটা পুরোটাকেই কি আমি রেখে দিতে যাচ্ছি, তাহলে এখানে আমি লিখবো কি আই ট্যাগ, এখানে শুরু করলাম,
শেষ হবে কি পুরোটাই। তাহলে এখানে কি পুরোটাই আমি কি আই ট্যাগের মধ্যে রেখে দেবো। এরপরে যদি সেভ করে আমরা আউটপুটে যাই, তাহলে এই অংশটুকু দেখেন কি বাঁকা হয়ে গেছে। তাহলে ইটালিক আমরা দেখলাম, বোল্ড করা দেখলাম, এরপরে কি ইটালিক করাও দেখলাম। আরেকটা জিনিস আছে, বোল্ড আর এই যে ইটালিক করে আরেকটা ট্যাগ আছে সেম কাজ করে। হ্যাঁ, এখানে বির পরিবর্তে আমরা যদি দিই স্ট্রং, আচ্ছা এটা থাকুক, এটা আপনাদের পরবর্তীতে লাগবে। আমি অন্য একটা অংশকে যাই স্ট্রং করতে। হ্যাঁ, আরেকটা ট্যাগ আছে আমাদের কি স্ট্রং। ধরেন আমি এই অংশটুকু কি আবার বোল্ড করব, সেক্ষেত্রে এখানে দেবো কি স্ট্রং, স্ট্রং ট্যাগ এখানে দেব। যতটুকু অংশকে কি বোল্ড করতে চাই অতটুকু কি স্ট্রং এর মধ্যে রেখে দেবো। স্ট্রং শেষ। আচ্ছা, স্ট্রং এর তো এখানে শুরু করলাম, এখানে কি শেষ করলাম। এরপরে সেভ করি আমরা, এখানে যাই, তাহলে দেখেন এই অংশটুকু কি বোল্ড হয়ে গেছে। তাহলে বোল্ড করার জন্য দুইটা ট্যাগ পাইলাম, একটা ট্যাগ হচ্ছে কি বি ট্যাগ, আর একটা হচ্ছে কি স্ট্রং ট্যাগ। আমরা সব সময় ইউজ করব স্ট্রং। বি ট্যাগ দিয়েও বোল্ড হবে, বাট আমরা ইউজ করব কি স্ট্রং। আচ্ছা, স্ট্রং ইউজ করার কারণ আছে। স্ট্রং যদি ইউজ করেন তাহলে এটা এসইওতে হেল্প করে। এসইও কি জিনিস, কেন করবো, এগুলা পরবর্তীতে আমরা আরও ভালোভাবে জানবো। এসইও শব্দটার সাথে কেউ পরিচিত? এসইও এটাকে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? আমি এই যে গুগলের ধরেন একটা লিখলাম, ধরেন এই যে HTML লিখে আমরা কি সার্চ দিই। হ্যাঁ, HTML। আচ্ছা, HTML টিউটোরিয়াল লিখে সার্চ দিলাম, দেখেন এখানে এই যে ওয়েবসাইটটা আছে W3 স্কুল, এটা প্রথমে চলে আসছে, তাই না? এটা কেন? এটাও তো আসতে হতো, এই সাইটটাও তো আসতে হতো, এটা আসলো না কেন? কথাটা বুঝতে পারছেন আমার? এটা আসলো না কেন? আরও তো অনেকগুলো ওয়েবসাইট আছে, এগুলো না আসে ফার্স্টে এটা আসলো কেন? এটাকেই বলে এসইও। এরা এসইও ভালোভাবে করছে, এই কারণে ব্রাউজার গুগল বুঝতে পারতেছে যে এই যে বোল্ড করছেন আপনি, হ্যাঁ, ব্রাউজার এটা বুঝতে পারে ট্যাগগুলো। ওই ট্যাগগুলো ওইভাবে যদি আপনি করেন, এসইও ফ্রেন্ডলি ট্যাগগুলো যদি লেখেন, তাহলে ওটা গুগল সার্চে সবার আগে নিয়ে আসে সার্চিং। এটাকে বলে এসইও। আজ এগুলা নিয়ে আপনাদের এখন আর এত ইয়ে করার দরকার নেই, জাস্ট আমরা জানার জন্য এতটুকু দেখলাম। এসইও আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে অনেকগুলো দেখবেন যে পরে আসে, কিছুগুলো আগে আসে, সবাই চেষ্টা করে কি সামনে আসার জন্য। কারণ আমরা যখন ইউজ করি, ওই আপনি কি 2-3টা পেজ পরে দিয়ে কোনো কিছু দেখেন না, প্রথমে যেটা আছে এটাই করেন। এই কারণে সার্চ ইঞ্জিনটা অনেক ইম্পর্টেন্ট আমাদের ওয়েবের জন্য। হ্যাঁ, সো ওইভাবে আমাদের কি কোডগুলো করতে হবে। তাহলে বোল্ড করার জন্য আমরা কয়টা ট্যাগ পাইলাম? দুইটা। একটা আছে কি বি ট্যাগ, আরেকটা আছে কি স্ট্রং, দুইটা। আই ট্যাগ আছে কি ইতালিক করার জন্য। তাহলে এখন থেকে আমরা স্ট্রং ইউজ করবো কোনটা? সবসময় বেশি ইউজ করবো কি স্ট্রং। হ্যাঁ, এটা মনে রাখবেন। আবার সেম জিনিস আছে একটা, আমরা এখানে কি আবার একটা পি ট্যাগ নিয়ে নিছে, পি ট্যাগ শুরু করলাম, পি ট্যাগ কি শেষ করলাম। এখানে ধরেন কিছু টেক্সট আমরা দিয়ে দিই। আচ্ছা, এখানে আসেন, এই যে পি ট্যাগ আমরা লিখলাম, এটার ভিতরে যদি আমরা একটা দেখলাম ট্যাগ দেখছি, আরে কি হচ্ছে, ওকে, তাহলে আমরা এখানে আরেকটা পি ট্যাগ নিলাম। এখানে একটা আই ট্যাগ দিয়ে কি এটাকে ইটালিক করছি না? সেম এর আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে কি ইএম। হ্যাঁ, ইএম, এটা যদি আমি ইএম ট্যাগের ভিতরে রেখে দেই, সেভ করলাম, এরপরে যদি আমরা আউটপুটে যাব, আউটপুটে গিয়ে রিফ্রেশ দিই, তাহলে দেখেন দুইটাই কি ইতালিক আসছে, প্রথমটাও ইতালিক আসছে, নিচেরটাও কি ইতালিক আসছে, দুইটাই কাজ আউটপুট কি সেম। কিন্তু বাট ওই যে একটু আগে বললাম এসইও জন্য হেল্প হয়, আমরা ইউজ করবো কি ইতালিকে আই না ইউজ করে ইউজ করবো কি ই এম, এম্পারসাইজ যেটাকে বলে। হ্যাঁ, আচ্ছা, এগুলা আপনাদের ওই আমি দেখাচ্ছি ভয় পাওয়ার কারণে। আমাদের যে স্লাইডারটা আছে এখানে সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা এটা একবার দেখে নিলে বাকিটা বুঝতে পারবেন। এছাড়াও যদি আমরা একটা এই W3 ওয়েবসাইটে যাই, এখান থেকে HTML-এ যাবেন, গেলে এখানে পাবেন, এখানে আছে দেখেন এই যে ফরম্যাটিং, আমরা দেখতেছিলাম কি ফরম্যাটিং ট্যাগ। W3 স্কুলে কখনো যদি ভুলে যান
জাস্ট W3 স্কুল লেগে সার্চ দেবেন গুগলে, আসবে। এখান থেকে কি HTML এ যাবেন, এখানে দেখেন ফরম্যাটিং নামে একটা কি ট্যাব আছে, এখানে ক্লিক করেন। তাহলে দেখেন আমরা যা কিছু দেখলাম সব কিছু কি এখানে আছে। এই যে বি ট্যাগ আছে, স্ট্রং আছে, তাহলে বি আমরা ইউজ করব বোল্ড, দুইটাই বোল্ড করে ইউজ করবো কোনটা, স্ট্রং। আবার আই আছে, এরপরে কি আছে, ইএম আছে, আমরা ইউজ করবো কোনটা, দুইটা আউটপুটই কি সেম, বাট ইউজ করবো ইএম। আচ্ছা, এরপরে আসে দেখেন মার্ক ট্যাগ আছে। মার্ক বলতে কি হাইলাইট করা, কোনো কিছু আপনি কি হাইলাইট করতে যাচ্ছেন, ধরেন আমরা বইয়ের মধ্যে কোনো কিছু আপনি হাইলাইট করতে চাইলে মার্কার পেন দিয়ে কি মার্ক করে দেন না, একটা ইয়েলো কালার দিয়ে, ঠিক সেম কাজটাই করবে কি এই মার্ক ট্যাগটা। আমরা যদি কোনো একটা অংশকে যদি এই মার্ক ট্যাগের ভিতরে রেখে দেই, ওই অংশটুকু হবে কি ইয়েলো একটা মার্ক হয়ে যাবে। আমরা দিয়ে দিই এতটুকু অংশ মার্ক। আচ্ছা, এইভাবে না করে আমরা আলাদা একটা প্যারাগ্রাফ নিই, তাহলে আরও সুবিধা হবে। Ctrl+C, নিচে এসে এটাকে আমি পেস্ট করে দিই, ইএম ট্যাগটাকে উঠাই দেই। আমি যতটুকু অংশকে মার্ক করতে চাই অতটুকু অংশকে এই মার্ক ট্যাগের ভিতরে রেখে দেব। মার্ক ট্যাগ এখানে শুরু করলাম, ধরেন এখানে এসে কি শেষ করে দিই। আচ্ছা, শেষ করে দেওয়ার পরে কি সেভ করবেন। বারবার যতবারই আপনি এডিট করবেন ততবারই আমাদের কি সেভ করতে হবে, নাহলে আউটপুট আসবে না। আচ্ছা, সেভ করলাম, এরপরে আউটপুটে আসি। আউটপুটে এসে এখানে কি রিফ্রেশ করি, তাহলে দেখেন আমি যতটুকু অংশকে কি মার্ক ট্যাগের ভিতরে রাখছিলাম অতটুকু দেখেন কি একটা ইয়েলো কালারের দিয়ে হাইলাইট হয়ে গেছে। এগুলো হচ্ছে আচ্ছা, এখান থেকে দেখলাম আমরা কি বি ট্যাগ দেখছি, স্ট্রং দেখলাম, আই দেখলাম, ইএম দেখলাম। আচ্ছা, মার্কও দেখছি। এরপরে আছেন আন্ডারলাইন। যদি আমার কোনো অংশকে আন্ডারলাইন করার দরকার হয় সেক্ষেত্রে এটার জন্য আমরা ট্যাগ ইউজ করবো কি ইউ ট্যাগ। যতটুকু অংশ আমি আন্ডারলাইন করতে চাই অতটুকুকে কি ইউ এর মধ্যে রেখে দেবো। Ctrl+C দিলাম, এটাকে কি আবার পেস্ট করলাম, এটা আরেকটা নিলাম, মার্কটাকে আমরা কি এখান থেকে উঠাই দেবো। এখন আপনি যতটুকু অংশকে আন্ডারলাইন নিচে আন্ডারলাইন দিয়ে রাখতে চান অতটুকুকে কি আপনি ইউ ট্যাগ অর্থাৎ আন্ডারলাইন ইউ এখানে শুরু করলাম, এখানে এসে কি ইউ ট্যাগ শেষ করে দিলাম। তাহলে আমি এই ইউ ট্যাগের ভিতরে আমার যতগুলা কন্টেন্ট থাকবে এই কন্টেন্টগুলোকে কি নিচে কি একটা আন্ডারলাইন চলে আসবে। সেভ করি, ব্রাউজারে গিয়ে আমরা কি আবার রিফ্রেশ দিই, তাহলে দেখেন নিচে এই যে অংশটুকু আমাদের কি আন্ডারলাইন চলে আসছে। আচ্ছা, এগুলো কি বুঝতেছে? না বুঝলে বলবেন যে এগুলো এই জায়গায় আমরা বুঝতেছি না। হ্যাঁ, আচ্ছা, তাহলে পরে আসি। একটু ফাস্ট যাচ্ছি, কারণ আছে এই জিনিসগুলো আমরা বারবার ইউজ করবো। হ্যাঁ, এত ভয় পাওয়ার কারণে যতদিন আমরা কোড করবো ততদিন আমাদের এই HTML ট্যাগ ইউজ করতেই থাকবো। সো একটু ফাস্ট যাচ্ছে এই কারণে। ওকে, তারপরে যদি আমরা দেখলাম এখান থেকে কি মার্কটাকে আমরা দেখছি, এরপরে আসেন কি ডিলিট। হ্যাঁ, কোনো অংশটুকু যদি আমরা কেটে দিতে যাই, অনেক সময় দেখবেন একটা কোনো প্রাইস দেওয়া আছে, প্রাইসটাকে কি মাছ দিয়ে কাটা, এরপরে কি আরেকটা নতুন প্রাইস দেওয়া, ডিসকাউন্ট প্রাইস। হ্যাঁ, এরকম থাকে না অনেক সময়, একটা ওয়েবসাইটে ই-কমার্স ওয়েবসাইটে যান বা অন্য কোথাও যান, ডিসকাউন্ট দেয়, একটা টেক্সট কাটা আগের আছে 500 টাকা, ওটা কেটে দিয়ে পরবর্তীতে দিছে কি 400 টাকা। ওই ঠিক এই সেম জিনিসটাই করে কি মাঝখান দিয়ে কেটে দেয়, এটা কাজ করে ডিলেট, এটাকে বলে কি ডিলেট ট্যাগ। আচ্ছা, এখান থেকে যদি আমি এটাকে আবার কপি করলাম, Ctrl+C, নিচে আসি, যতটুকু অংশকে কি আমি কাটতে চাই অতটুকু রাখবো কি ডিলেট, DEL। এই যে ডিলেটের শর্ট ফর্ম হচ্ছে DEL। এর ভেতরে আমরা কি রেখে দিলাম, সেভ করলাম। সেভ করে যদি আমরা আউটপুটে যাই, আউটপুটে গিয়ে কি আবার রিফ্রেশ দেন, তাহলে নিচে দেখেন এই যতটুকু অংশ কি আমরা ডিলিট ট্যাগের ভিতরে রেখে দিয়েছি মাঝখান থেকে কি লাইন থ্রু হয়ে গেছে বা কেটে গেছে। ওকে, আচ্ছা, এখানে আছে ডিলিট করে দিলাম।
এখন অনেক সময় ওইটাকে ডিলিট করে দিলে কি ওটার পাশে কি আরেকটা জিনিস থাকে কি ইনসার্ট, এটাকে বলে কি ইনসার্ট। হ্যাঁ, ধরেন আমি এই টেক্সটটাকে কেটে দিচ্ছি, এর পরিবর্তে অন্য কিছু থাকবে, সেখানে ইউজ করবো কি ইনসার্ট। ওকে, জি, আচ্ছা আপনারা একটু কথা বন্ধ করেন। হ্যাঁ? ওটা আমরা লিখবো ইনসার্ট, ইনসার্টের মাধ্যমে। হ্যাঁ, ধরেন এই অংশটুকু কি আমরা কেটে দিচ্ছি। আচ্ছা, এটাকে এভাবে না দিয়ে একটা নাম্বারে দিই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। ধরেন এখানে এরকম একটা কি নাম্বার আছে, এটাকে আপনি কেটে দিয়ে কি নতুন আরেকটা নাম্বার বসাবেন ওখানে। আপনি যদি এভাবেও লিখে দেন সেটাও কি কাজ করবে। বাট এসইও ফ্রেন্ডলি যদি কোড লিখতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে কি কোনো যখনই আমরা কোথাও ডিলিট ইউজ করব অবশ্যই কি ওর পাশে ইনসার্টটা ইউজ করব। ঠিক আছে, এই ডিলিটের পরিবর্তে আমরা কি লিখতেছি ওটা সবসময় কি ইনসার্ট ট্যাগের ভিতরে লিখবো। INS শুরু করলাম এখানে, তারপরে কি এটাকে শেষ করলাম। এখন এর পরিবর্তে কি ধরেন এটাকে করে দিলাম কি 10,000। আগে ছিল 12, এখন আছে কি 10। Ctrl+S, হ্যাঁ সেভ করলাম। এরপরে এখান থেকে কি রিফ্রেশ করি আমরা, তাহলেই দেখেন এটাকে আমরা কি ইনসার্ট করছি, যেটা ওটা কেটে গেছে এবং ওর পাশে কি 10,000টা কি ইনসার্ট হয়ে গেছে। 12,000টা কেটে গেছে, দেখা যায় পিছন থেকে আপনাদের। ওকে, মানে এই 10,000টা হ্যাঁ করা যাবে, আসতেছি আমরা ধাপে ধাপে দেখবো। হ্যাঁ, এখানে কোড করার পরে সেভ করতে হবে। সেভ করে আমরা যে ওপেন করছি না, এটা এসে জাস্ট রিফ্রেশ করবো। আর যদি প্রথম থেকে করতে যান তাহলে আপনাকে কি এই ফাইলটাকে যেখানে আছে এখানে কি ওপেন উইথে যাবেন, এরপরে আপনি ব্রাউজারকে সিলেক্ট করবেন। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন আমরা কি কি দেখলাম, টেক্সট কিভাবে বোল্ড করে, টেক্সটকে কিভাবে আন্ডারলাইন করে, কিভাবে মার্ক করে, এগুলো জিনিস আমরা কি দেখলাম। এরপরে আসেন ইনসার্টও আমরা দেখা শেষ। এরপরে আসেন সাব, এরপরে আছে কি সুপ, এরপরে আছে সাব সুপ। এই জিনিস দুটো আবার কি, ধরেন আপনাকে বলা হলো H2O লিখতে। হ্যাঁ, সাব হচ্ছে কি উপরের দিকে, আর সরি সাব হচ্ছে নিচের দিকে, আর সুপ হচ্ছে কি উপরের দিকে। এটাকে বলে কি সুপার স্ক্রিপ্ট, আর একটা আছে কি সাব সাব। ওকে, ধরেন আপনাকে বলা হলো, এখন আপনাকে বলা হলো যে H2O আমরা যেভাবে লিখি ওভাবে লেখার জন্য, কিন্তু আমরা যদি HTML ফাইলে আমরা যেভাবে লিখি, এখানে যদি আমি H2O লিখি, এখানে একটা আমরা আরেকটা পি ট্যাগ নেই, এখানে বললাম কি H2O। আচ্ছা, H2O এখানে সেভ করলাম। সেভ করে আমরা যদি রিফ্রেশ দিই ব্রাউজারে গিয়ে, তাহলে দেখেন এটা কি একটা টেক্সট অনুযায়ী আসছে। একবারে প্লেন। কিন্তু H2O কি আসলে এইভাবে লেখা হয় না, টুটা থাকে কি নিচের দিকে। সেক্ষেত্রে নিচের দিকে আপনি যতটুকু অংশকে নিচের দিকে নিয়ে আসতে চান ওই অংশটুকুকে রাখতে হবে কি সাব ট্যাগের মধ্যে। হ্যাঁ, এটাকে বলে সাব। তাহলে আমরা কোন অংশটুকুকে নিচে আনতে যাচ্ছি, টুকে, তাই না? তাহলে এই টুকে আমরা রেখে দেবো কি SUB। সাব ট্যাগ এখানে শুরু করলাম, এই যে টু অংশটুকু আছে এটাকে কি শেষ করে দিলাম। এখন যদি আমরা আউটপুটে যাই, সেভ করলাম, সেভ করে কি আউটপুটে যাই, রিফ্রেশ দিই, তাহলে দেখেন এখন সুন্দর কি টুটাকে আমাদের কি নিচে চলে আসছে। সাব, হ্যাঁ, যে অংশ যে যতটুকু অংশকে কি আপনি নিচের দিকে নিয়ে আসতে যাচ্ছেন শুধু ওই অংশটুকুকে কি কি সাব ট্যাগের ভিতরে রেখে দেবেন। তাহলে আমরা টুকে নিচে নিয়ে আসতে যাচ্ছি, এই কারণে কি টুকে আমরা কি সাবের ভিতরে নিয়ে আসলাম। এখন যদি বলা হয় যে আপনাকে A² B² এভাবে একটা সূত্র লিখতে, তাহলে আপনি আশা করি পারার তো কথা। এখন এটা আছে নিচের দিকে, তাহলে উপরের দিকে যদি নিয়ে যেতে চাই তাহলে আমরা ইউজ করবো কি
ওকে, এখন আপনাকে বলা হলো তো কি এ স্কোয়ার বি স্কোয়ার, এটা কি সূত্রটা আপনি লেখেন। তাহলে আমরা এখানে বলবো কি A2 প্লাস B2, হ্যাঁ। ধরেন এখানে কি আপনার এই সূত্রটা আপনাকে বললো তো এই সূত্রটা লেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপরে আছে কি ইকুয়াল, এই সূত্রটা ইয়ে কি এ স্কোয়ার প্লাস, হ্যাঁ এটাই বলতেছি 2, এরপরে কি এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা দেখেন এটা কি আমি ভুল লিখছি না ঠিক আছে? হ্যাঁ এটা, ও আচ্ছা আচ্ছা সরি, ঠিক আছে, আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ইয়েটা হচ্ছে আলাদা, হ্যাঁ। ওকে, এখন আসেন এই যে এইভাবে যদি আমরা লিখি, হ্যাঁ এইভাবে আমরা লিখলাম, কিন্তু এটা তো আমরা আউটপুটে দেখি, দেখেন এটা কীরকম আসে। একটা প্লেন একটা টেক্সট হিসাবে আমার কি এটা আসবে, বাট আমাদের সূত্র কি এরকম থাকে না, এই যে টুগুলো থাকে কোন দিকে উপরে। তাহলে যদি কোনো এই টেক্সটকে উপরে নেওয়ার প্রয়োজন হবে, যতটুকু অংশকে অতটুকু অংশ আমরা কিসের মধ্যে রাখবো, সুপ, হ্যাঁ SUP ট্যাগ, এটার জন্য হ্যাঁ সুপ, যাই হোক এটাকে বলে সুপার স্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপ, হ্যাঁ এস। ওকে, তাহলে এই টু অংশটাকে কি আমরা সুপ যে ট্যাগটা আছে আমাদের এখানে রেখে দেয় সেম। এরপরে আমাদের যে অংশ এটাকে রেখে দিলাম Ctrl+C, এরপরে এ স্কোয়ার, এই টুটা কি আবার উপরের দিকে থাকবে, এটাকেও কি আমরা এই সুপের মধ্যে রেখে দিলাম। এরপরে কি এই যে বির পরের অংশটুকু এটাও কি এভাবে রেখে দিলাম, সেভ করলাম। এখন যদি আমরা সেভ করে যে আউটপুটে আসি, তাহলে দেখেন আমাদের কি সূত্রটা যেভাবেই থাকে ম্যাথে ঠিক সেমভাবে কি আমরা এখানে আউটপুটটা পাচ্ছি। আচ্ছা এত যতটুকু আমরা করলাম, হ্যাঁ এতটুকু সবাই একটা ফাইল নিয়ে করার ট্রাই করে, সবাই কি কি দেখছি এখান থেকে দেখেন, আমি দিয়ে দিচ্ছি সমস্যা। তাহলে এখান থেকে আমাদের কি সুপ সাপ এগুলো আমাদের দেখা শেষ। একটু আগে যে কোশ্চেনটা করছিলেন উনি করছিল যে এই যে টেক্সটটা আছে এটাকে যদি আমি ছোটো করে দেখাতে চাই কীভাবে দেখো, সেটার জন্য যে ট্যাগটা হচ্ছে সেটা হচ্ছে কি স্মল, হ্যাঁ ওটার জন্য টেক্সট আছে কি স্মল। হেডিং হলে হেডিং তো ওটা ওই টেক্সটটা বড় হবে, আর পি দিলে ওটার থেকে একটু ছোটো হবে। কিন্তু যে কোনো একটা টেক্সটকে ছোটো করার জন্য একটা ট্যাগই আছে, সেটা হচ্ছে কি স্মল ট্যাগ। প্যারাগ্রাফ হেডিং আপনি যে কোনো জায়গায় না, একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আপনি হেডিং ট্যাগ দিতে পারবেন না, আবার হেডিং ট্যাগের ভিতরে কি প্যারাগ্রাফ লিখতে পারবেন না। যদি আপনার প্রয়োজন হয় আপনি কি আলাদা আলাদা নিতে হবে, এভাবে করা যাবে না। এটা করা আউটপুট আসবে, বাট এটা খুবই ব্যাড প্র্যাকটিস। আউটপুট যদি লেখেন আউটপুট আসবে, কিন্তু এটা হচ্ছে সব থেকে ব্যাড প্র্যাকটিস হচ্ছে এটা, একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ লেখা। কোন তিনটা? এই তিনটা, এই যে এগুলা। আচ্ছা দেখি আউটপুট আসে কিনা, হ্যাঁ ওকে। তাহলে একটু কথা বন্ধ করেন প্লিজ, একটু দেখেন এদিকে সবাই। ওই যে একটু আগে যে কোশ্চেনটা করছিল, এই যে ইনসার্টের যে টেক্সটটা আছে আমি এটাকে কি ছোটো করতে পারবো কি, ছোটো করার জন্য HTML এর যে ট্যাগটা হচ্ছে সেটা হচ্ছে কি স্মল। স্মল ট্যাগ আমি এখানে শুরু করলাম, এখানে এসে কি বলে দিলাম স্মল ট্যাগ শেষ। স্মল ট্যাগ এখানে শুরু, এখানে কি শেষ। এখন এটাকে আমি সেভ করলাম, সেভ করার পরে আমরা ব্রাউজারে যাই। এখানে একটা জিনিস দেখেন, এখন কিন্তু দুইটাই সমান আছে তাই না, এই টেক্সট দুইটা একটু খেয়াল করেন, দুইটার সাইজ একটু সমান। আমি যদি এখানে একটু রিফ্রেশ দিই তাহলে দেখেন একটু ছোটো হয়ে গেছে। তাহলে যে কোনো টেক্সটকে ছোটো করার জন্য কি ছোটো করে দেখানোর জন্য ওটা হচ্ছে কি স্মল ট্যাগ। আরেকটা ট্যাগ আছে BR ট্যাগ। এখন ধরেন আপনি চাচ্ছেন যে এই যে অংশটুকু আছে আমার, এই অংশটুকু মার্ক করা অংশটুকুর পরে আমি এটাকে কি একটা ব্রেক চাচ্ছি, এটাকে যেমন পাশাপাশি আছে, আমাদের আউটপুটে আছে কি এক লাইনে আছে তাই না। আমরা চাচ্ছি এই অংশটুকুর পরে যে অংশটুকু আছে এটা নিচের লাইনে আসবে,
নিচের লাইনে আসবে, সেক্ষেত্রে ব্রেক দেবো আমরা একটা কি লাইনে একটা ব্রেক দেবো, এখান থেকে যতটুকু আছে ততটুকু কি পরের লাইনে আসবে। সেক্ষেত্রে আপনি যে জায়গা থেকে কি লাইন ব্রেক চাচ্ছেন ওই জায়গায় আপনি বলে দেন কি বি আর, ওই জায়গায় বলে দেবো আমরা কি বি আর ট্যাগ, হ্যাঁ এটাকে বলে বি আর ট্যাগ, বি আর, এটাকে বলে বি আর লাইন ব্রেক। ওকে, তাহলে আমাদের যতটুকু মার্ক করা আছে অতটুকু পরের অংশটাকে কি আমরা এই যে মার্ক ট্যাগ যতটুকু আছে এখান থেকে একটা কি বি আর চাচ্ছি, তাহলে এই যে মার্ক ট্যাগের পরে আমি এখানে দেবো কি বি আর। আচ্ছা, এখান থেকে দেওয়ার পরে সেভ করবো, সেভ করে যদি আমরা আউটপুটে গিয়ে রিফ্রেশ দেই, ওকে সেভ করলাম, দেখেন এই যে যতটুকু মার্ক করা আছে অতটুকু এক লাইনে আসছে, তার পরের টুকু কি একটু পরের লাইনে চলে আসছে। এখন যদি আমি আবার যদি বিআর দিই তাহলে কি হবে, আবার এখানে যদি আরও একটা বিআর দিই আরও একটা লাইন ব্রেক হবে, হ্যাঁ ওটা দেখেন একটু স্পেস চলে আসবে। সেভ করলাম, আপনি যতবার ব্রেক দেবেন অতবারই কি নতুন আরেকটা করে লাইন তৈরি হবে। সেভ করি, তাহলে দেখেন এই জিনিসটাকে কি একটু একটা লাইন কি ফাঁকা হয়ে গেছে। আবার যদি আমি বিআর দিই তাহলে কি আরও এক লাইন নিচে চলে আসবে। তাহলে বিআর ট্যাগ হচ্ছে কি লাইন ব্রেক। আরেকটা ট্যাগ আছে এইচআর, এইচআর ট্যাগ হচ্ছে কি হরিজন্টাল রো। ফুল ফর্মগুলো একটু মনে রাখবেন, একটা আছে কি এইচআর, এইচআরতে হচ্ছে কি হরিজন্টাল রো। হরিজন্টাল কোন দিকে, এদের নিচের দিক দিয়ে, ভার্টিক্যাল নিচের দিক দিয়ে, হ্যাঁ এটাকে বলে হরিজন্টাল। এটাকে হরিজন্টালি যদি আপনি একটা রো মানে কি একটা সারি, জাস্ট এটা তৈরি করতে চাইলে ট্যাগ হচ্ছে কি এইচ আর লাইন, যেটাকে বলি আমরা লাইন। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা যে প্যারাগ্রাফ লিখছি এটার প্রত্যেকটা নিচে একটা করে কি লাইন দিতে যাচ্ছি। সেক্ষেত্রে দেখেন এখানে এসে বলে দিলাম কি এইচ আর, এবারে শেষ করে দিলাম। এরপরে এই যে একটা পি আছে, এখানে এসে আমরা বলে দিলাম কি এইচ আর, হ্যাঁ অর্থাৎ প্রত্যেকটা যেগুলো আমরা কাজ করছি এগুলোর শেষে আমরা বলে দিলাম, হ্যাঁ এগুলোতে আসতেছে এই কথাটা। কিছু কিছু ট্যাগ আছে আমাদের সেলফ ক্লোজিং, এগুলোকে বলে কি সেলফ ক্লোজিং, এগুলার কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। সেভ করলাম। এখন যদি আমরা আউটপুটে এসে যদি আমরা রিফ্রেশ দেই, দেখেন আমাদের যতগুলো আমি এইচআর ইউজ করছি, এই যে হেডিংয়ের নিচে কি একটা এইচআর ইউজ করছি, এখানে একটা কি লাইন চলে আসছে। এরপরে এই ট্যাগের প্যারাগ্রাফের নিচে কি এইচআর ইউজ করছি, এখানে একটা লাইন আসছে। এগুলা দেখলাম আমরা টেক্সটগুলোকে ফরম্যাটিং করার কীভাবে ফরম্যাটিং করবো, হ্যাঁ এইচটিএমএল ইউজ করে। আচ্ছা তাহলে হ্যাঁ বলেন, আপনার কথাটাই আমি বুঝিনি, আবার বলেন। এই কাজগুলো আমি তো এটা দেখাই দেবো পরে, দেখাচ্ছি ফোনে কীভাবে করবেন, কারণ আপনাদের তো পিসি না এটা আমি জানি, হ্যাঁ এই কারণে আমি ফোনে সবাইকে কিবোর্ড। আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে আপনাদের, এই যে আমরা বিআর ট্যাগ ইউজ করলাম, আবার কি এইচআর ট্যাগ ইউজ করলাম, এই ট্যাগগুলোকে কি আমরা শেষ শুরু করছি বাট কি শেষ করিনি, করছি আমরা শেষ না। এখানে এইচটিএমএল এর কিছু ট্যাগ আছে, এগুলোকে বলে কি সেলফ ক্লোজিং ট্যাগ বা সিঙ্গেল ট্যাগ, দুইটা নামে বলে। কেউ বলবে কি সিঙ্গেল ট্যাগ, আবার কেউ বলবে কি সেলফ ক্লোজিং ট্যাগ। এগুলোর কোনো শুরু বা শেষ নেই। যেমন এই যে এইচআর একটা, বিআর একটা, এগুলো আস্তে আস্তে আমরা দেখবো, হ্যাঁ একটা সিরিয়াল দেখবো। এরপরে ইমেজ ট্যাগ আছে, ওটারও কোনো কি শেষ হবে না, যার যেখানেই শুরু ওখানেই কি শেষ। আরেকটা জিনিস বলে রাখি, যখনই আপনারা এই ধরনের সিঙ্গেল ট্যাগ ইউজ করবেন এর সামনে একটা কি স্ল্যাশ দিয়ে দেবেন, কন্ট্রোল সে এভাবে একটা কি স্ল্যাশ দিয়ে দেবেন। সিঙ্গেল ট্যাগ যখনই ইউজ করবেন তখনই কি একটা স্ল্যাশ দিয়ে দেবেন। এটা মানে প্র্যাকটিস, গুড প্র্যাকটিস, এমনিতেও কাজ করবে বাট এটা দিলেও কাজ করবে। এখানে ওকে দেখেন আমি এখন যদি স্ল্যাশ দিয়ে দিচ্ছি, রিফ্রেশ করবো আউটপুটে গিয়ে, তারপরে দেখেন কি আমাদের ইয়েগুলো কি আচ্ছা এখানে বিএস কোডে প্রবলেম হচ্ছে। ও সরি, সামনে হবে না, এটা হচ্ছে শেষে। আচ্ছা আমি মিস্টেক করছি, এটা সামনে দিয়ে দিছি। হ্যাঁ এখানে হবে এটা কি এই স্ল্যাশটা হবে শেষে, শেষে এভাবে স্ল্যাশ দিয়ে দেবে।
এইচআর অথবা আমরা বিআর যে ট্যাগগুলো ইউজ করবো এগুলো আছে কি সিঙ্গেল ট্যাগের শেষে সবসময় কি এভাবে স্ল্যাশ দিয়ে দিবেন। হ্যাঁ, এটা গুড প্র্যাকটিস, না দিলেও কাজ করবে বাট দেওয়াটা ভালো, পরবর্তীতে এগুলা আরও কাজে লাগবে।